একটা রিক্সা একটা নেক্সট জেনারেশন এটা নষ্ট হয়ে গেছে। নেক্সট জেনারেশন বুঝবে না রিক্সার চিন্তা। যারা নতুন অনলাইন ব্যবসা করতে যাচ্ছে তারা কিন্তু রিক্সার বুঝতেছে না। তারা কি করে ওই সাইনবোর্ড আর্টিস্টের কাছে যায়, ভাই ২টা বোতলে ২টা ফুল বানায় দেন না। তো ওই ২টা ফুল বানায় দিল ওর মন মতন। ওইটা ওরা নিয়ে গেল কম পয়সার ভিতরে, ওরা অনলাইনে বেচতাছে। এরকম কিছু হচ্ছে কিন্তু। তো ভাই একটা পিস চশমা করে দিবেন, আপনাকে ৫০ টাকা ১০০ টাকা পিস দেবো, করে দিবেন? তো রাজি হয়ে গেল। রিক্সাওয়ালা দিয়ে সাইনবোর্ডওয়ালা বসে রয়েছে, সারাদিন কাজ নাই। একটু ফুল তো আলপনা তো বানাইতো ওরা। তো ওরা একটু আলপনা বানায় দেয়। ওই যে নিচ্ছে চশমা সে মনে করবে যে রিক্সার হয়েছে, কিন্তু রিক্সাটা বালাই নেই যায়। কিন্তু এটা আস্তে আস্তে এটা কিন্তু রিক্সাটার মোটিভটা চেঞ্জ হয়ে যায়। আমি মোহাম্মদ হানিফ পাপ্পু। আমি মূলত ফিল্ম ব্যানার আছি। আমার এই লাইনে আসা প্রায় 67 বা 68 হবে। তখন আমার মামা ছিলেন আদি। আর আমার ওই ফার্মের নাম ছিল সিতারা আর্ট পাবলিক। তখন আমি এবং আমার মামা ছিলেন মেন আদি, আমার আরেকজন ছিলেন ভীম বাবু আদি ছিলেন, সুভাষ বাবু ছিলেন, তারা স্টাফ ছিলেন। তো আমাদের তো ওই আমলে ফ্যামিলি তো এই আর্ট লাইনটা পছন্দ করতো না। যেহেতু আমার নানা হাজি ছিলেন, হাজি ফ্যামিলি ছিলাম, তো নানা এগুলি পছন্দ করতেন না। তাদেরকে যে আমার মামা যখন আর্টিস্ট ছিলেন, তো দুপুরে খেতে আসতেন না ওই নানার ডরে। তো আমারে ওই স্কুলের পরে আমার আম্মা বলতে গিয়ে তুমি দুপুরে খাওয়া মামারে দিয়ে আসো, মামা তো আসে না, দুপুরে খাবি কি। তো আমি খাওয়া দিতে দিতাম মামাকে। তো গিয়ে দেখতাম যে বড় বড় ফিল্ম ব্যানার, একদম বড় বড় লাল সবুজ দেখতে খুব ভালো লাগতো। তখন ৫ মিনিট ১০ মিনিট সময় দিতাম, ভাত দেওয়ার পরে ৫-১০ মিনিট সময় দিয়ে দেখতাম। এরকম করতে করতে সময় বাড়তে রইল। ৫-১০ মিনিট থেকে ২০ মিনিট থেকে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা, এরকম করতে করতে মানে এক ধরনের মানে আমার চাহিদা হয়ে গেল যে আমি শিখুক। তো আমার বাবা ছিলেন প্রোডাকশন ব্যবসায়ী। আমার আব্বা বলতেন, দেখো বাবা, এটা শিখবা, এটা তো লাইফ, তুমি আমার ব্যবসা করো, আমার ব্যবসাটা শিখো, তাহলে জীবনে পয়সা কামাইতে পারবা। আর এই কাজে তুমি পয়সা পাবে না, এই কারণে তুমি সুনাম পাবে না, হয়তো ভালো আর্টিস্ট হলে নাম পাবে, কিন্তু তুমি তো চলার যে একটা ব্যাপার, ফ্যামিলি চলার একটা ব্যাপার, সেটা তো তুমি পাবে না। তারপরেও আমি জিদ করলাম যে না, আমি এই কাজই শিখবো, আমার খুব শখ। না, আমার আব্বা অন্য টাইপের ছিলেন, তো বলেন যদি তোমার নানা থেকে লুকিয়ে যদি তুমি করতে পারো তো করো, শিখো, আমার আপত্তি নেই। তো আমি শিখলাম, মানে মামাকে বললাম, ভয়ে ভয়ে মামাকেও বললাম, মামাও বললো নানার কথা, তো তুমি নানাকে এড়িয়ে যদি শিখতে পারো শিখো। তো সেক্ষেত্রে আমি ওই স্কুল থেকে হাফ টাইমে, যখন স্কুল আমার খাবার ছুটি পেতাম, তখন আমি ওই ঘন্টা ঘন্টা কাটাতাম। তেমনি টাইম হলো কি, কিছু কিছু আবার স্কুল থেকে ফাঁকি দিয়েও কাজ করতাম। তখন আমার ওই পড়ালেখাটা পিছিয়ে চলে গেল। আমার ওই আর্ট শেখাটা একটু আগ্রহ বেশি বেড়ে গেল। এমনি করে মনে করেন আপনি তো ২-১ বছর চলে গেল, তারপরে হয়ে গেল স্বাধীন। তারপরে স্বাধীন হয়ে গেল। তো স্বাধীন হওয়াতে এখন তো সব বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন জায়গায় চলে গেল। তো একজন এক এক জায়গা, গ্রিন বাবু আর সুভাষ বাবু, ওই আমার যে উস্তাদ ছিলেন গ্রিন বাবু, যাকে আমার মামা ধরিয়ে দিচ্ছে, তো ওই উস্তাদ তখন সিতারা আর্ট পাবলিসিটিটা নিয়ে নিলেন যে আমরা চালাবো। সিতারা আর্ট পাবলিসিটির মালিক ছিলেন নন মেম্বার, তো ওনার থেকে এটা নিয়ে নিলেন। তারপরে আমাকে কোনো মতে আর কি উনি ১৬ ডিসেম্বর স্বাধীন হল, ২-৩ দিন পরে এসে আমাকে আমার আব্বাকে বলে দিলে আমাকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়াতে তখন আমরা ওই কারখানাটা খুলি। তখন আমার উস্তাদ এবং ওই সুভাষবাবু যে মালিক ছিলেন, সে বললেন যে কারখানার নামটা কী রাখা। তো আমরা উস্তাদ বললেন, পাপ্পু আমি একটা নাম রাখছি, দেখো ভালো লাগে কিনা। তো রূপায়ণ আর্ট পাবলিসিটি রাখলেন।
তা আমি আবার আমার মামাকে ওস্তাদকে জিজ্ঞেস করলাম যে এই রূপায়ণ আর্ট মানে কি, মানে রূপায়ণ আর্ট মানে উনি বললেন যে রূপের ব্যাপার একটা। তো আমি বললাম না, তা তো সুন্দর, আমার যে রূপেরই ব্যাপার থাকে, খুব কালারফুল জিনিস থাকে, তো আমি তো রাখি। তো আমরা রূপায়ণ আর্ট পাবলিসিটি রেখে দিলাম নামটা। এক্ষেত্রে কাজ আমরা প্রথম পুরান ছবি কিছুর কাজ ছিল, তখন নতুন ছবি হয় নাই, নতুন ছবি রেডি হয় নাই, বছর খানিক পর আর কি 6 মাস পর নতুন ছবি হলো। ওরা 11 জন, বাংলাদেশের প্রথম নতুন ছবি হলো, ওরা 11 জনে কাজ করলাম আমরা। কাজ করাতে বিভিন্ন লোক আবার ডাইরেক্টর, প্রডিউসার ছবি বানানো শুরু করলেন। তো এরপরে আবার একটা একটা করে ছবি আসা শুরু হলো সপ্তাহ। আবার 2-1টা কারখানা আগে সব বন্ধ ছিল, হিন্দু ছিল এবং নন বেঙ্গলি ছিল। তো নন বেঙ্গলি চলে গেছে, হিন্দু যারা ছিল তারা আবার ইন্ডিয়ার ছিল, কিছু ওরা আসা করতে, ওরাও ওনাদের মালিকের কারখানাটা খুললো। এরকম করতে করতে প্রায় কারখানা 2-1টা খুললো। তো আমরাও কাজ এগাতে রইলাম, ছবিও বানানো শুরু হলো। কাজও প্রচুর কাজ, মানে কাজ তখন সপ্তাহে ছবি বানাতে হচ্ছে 2টা, মাসে 2টা, 3টা, 6 মাসে 3টা, 4টা ছবি বানাতে হচ্ছে। আমরা প্রতি সপ্তাহে আল্লাহর রহমতে কাজ আমরা পাচ্ছি। আসলে তখন একেবারে রান্ডাম কাজ, তখন আবার ওই আপনার 75, 80, 90, 80তে আমরা খুবই বিজি ছিলাম। মানে আমাদের খাওয়ার টাইমও পেতাম না, ঘুমানোর টাইম পেতাম না। সপ্তাহে হয়তো একদিন শুক্রবারে ঘুমাতাম, আর নাহলে ঘুম ছিল না। তো প্রচুর কাজ, মানে কাজ দিতে পারতাম না, এত কাজ। এই চললো আর কি 80, 90, 2098 বা 99 সনে আমরা একটা গুজব পেলাম যে ডিজিটাল একটা মেশিন আসছে, সেটা প্রিন্ট করে। তো আমরা বললাম যে চিন্তা করলাম কি মেশিন, এত বড় ব্যানার কেমনে করবো, এটা আর কি আমরা মাথা ঘামে। তখন 2000 সনের কাছাকাছি যে মেশিনটা আরম্ভ হয়ে গেল। তখন 600 টাকা 700 টাকা স্কোয়ার ফিট ছিল। তো তখন আর প্রডিউসারটা করাইতে ভয় পাই, একটা ব্যানার বহু টাকা। তো আস্তে আস্তে করে এটা 2002-01 সনে ওরা বানানো শুরু করলো। তো অল্প 2টা-4টা করে বানাতো। তখন দাম ছিল, তো আস্তে আস্তে 300, 200, 100 এরকম আসতে রইলো। আর আমাদের হাতের কাম কমতে আছে, ওদের ডিজিটালটা বাড়তে আছে। যত দাম কমে হাতের কাম কমে, তো তখন আমরা টের পেলাম যে না, আর তো বাঁচা মুশকিল। আর তো মনে হয় যে এটা যখন 30 টাকা 40 টাকা হয়ে গেল অলরেডি, তখন আমাদেরকে এরা কাজ দিতে বন্ধ করে দিল। হয়তো 2-1টা কাজ দেয়, 2-1টা মেন হলের কাজ করতাম, বাকিগুলো সব ডিজিটাল লাগে। এরকম করতে করতে 2002-03 সনে টোটালি তখন একেবারে 10 টাকা, 11 টাকা, 12 টাকা আপনাকে স্কোয়ার ফিট হয়ে গেল। তখন আর পার্টি আমাদেরকে কাজ দেয় না, তখন ওরা ওই ডিজিটালের দিক দিয়ে চলে গেল। আস্তে আস্তে আমাদের লাইনটাও বন্ধ হওয়া শুরু হলো, একটা করে 2004-05 সালে বছরে 2004-05 হবে এরকম, ঠিক সঠিক মনে বহু দিনের কথা। তো কারখানা আস্তে আস্তে দেখি বন্ধ হয়ে গেছে। 2-1টা কারখানা আছে, আমাদেরটা কারখানা পজিশন কিনা ছিল। তখন একদিন আমি মালিককে বললাম যে দেখেন, এত বড় কারখানা, ভাড়া ট্যাক্স দেওয়া, ভাড়া দেওয়া, আর এমনি আমার চলা, আপনার চলা, আমার উস্তাদের চলা বহু মুশকিল, কাজ নাই। ইচ্ছে ভালো যে কারখানা আপনি বেঁচে যান, আমরা এই লাইন ছেড়ে দিই, অন্য কোনো লাইন করি। তখন মালিকও চিন্তা করলো যে এত ঠাইকা ভাড়া দিয়া বা ট্যাক্স দিয়া, এটা দিয়া পোষাচ্ছে না। তো মালিকও কারখানাটা বেঁচে দেন। তখন অলরেডি আমরা ভ্যানিশ হয়ে গেলাম। তো আমি মাঝে মাঝে চিন্তা করতাম যে আমি তো এত বড় ব্যানার করছি, 20 ফিট, 10 ফিট, 20 ফিট, 8 ফিট, এত বড় ব্যানার তো মানুষ কিনবে না। তো তখন আমার মাথা হেলো যে আমি কেননা একটা ছোট্ট আকারে ব্যানার করি, গায়ে হলুদের ছেলে মেয়ে দিয়ে একটা ফিল্ম স্টাইলের মতন, হয়তো বাবারে ভিলেন বানায় দিলাম, হয়তো শ্বশুরের ভিলেন বানায় দিলাম, এরকম একটা গেট আপ তৈরি করলাম।
বানালাম, দেখি মোটামুটি চললো, 2-3 বছর চললো, ওটা আবার ডিজিটাল ঢুকে গেল। আমার এটা দেখা ওরাও এখন কাছাকাছি, স্বাভাবিক কথা। এখন আমারটা 10,000 টাকা 5,000 টাকা দিয়ে নিয়ে বানায়, যদি ডিজিটাল যায় 200 টাকা দিয়ে হয়ে যায়, তো কাছাকাছি ভাই এটা তো বিয়ের ব্যাপার, মানুষ 2 বছর কম পেলে করবো। তো তখনও আবার ওটা ইভেনে চলে গেল, ইভেনে ওই আপনার গিয়া ডিজিটাল করে দিয়ে দেয়। তো এটাও চলে গেল। তখন আমি চিন্তা করলাম যে আর কি করুন। তো এই জন্য আমার একটা মনে হলো যে দেখি আমি ক্রাফটের কিছু করতে পারি কিনা। তখন আমি চশমা কিনে আনলাম, কেতলি আনলাম, ওই হারিকেন আনলাম, বোতলে পয়সা পয়সা এগুলি বানালাম। বানায়া কিছুদিন রাখলাম, রেখে দেখি না মানুষ চিন্তা, কিন্তু চিন্তা তো ঠিক। আবারও মাঝে মধ্যে ছোট আকারে ব্যানার হয়তো ওই গায়ে হলুদে। তো আমি যখন করতাম, তা আমার পিছিয়ে যে লোকজন দেখতো, তারা কিন্তু রিক্সা আর্ট কত সুন্দর। আমি নিজে চিন্তা করতাম, আমি ফিল্ম ব্যানার আর্টিস্ট, আমার রিক্সা আর্ট বলতে হবে। আমি রিক্সাটা ছোট করছি না, রিক্সা আর্টটা একটা ভালো আর্ট, আমি ছোট করছি না। তখন আমি দেখি যে আছে উই রিক্সা আর্ট বলে, যে আছে উই রিক্সা আর্ট বলে। তা আমি চিন্তা করলাম না, রিক্সা আর্ট বলুক, আমার তো এখন বাঁচা দরকার। তো রিক্সা আর্ট বলুক আর ফিল্ম আর্ট বলুক, আমার তো এখন বাঁচার দরকার। তখন আমি অ্যাকসেপ্ট করে নিলাম নিজেকে, আমি রিক্সা আর্ট। আমি তখন থেকে এই বোতল ক্রাফট বানাতে শুরু করলাম, দেখি মোটামুটি চলতেছে। এখন চাহিদাও বাড়তেছে, বা কিছু শৌখিন লোক আছে, তারাও কিছু আর্ট প্রেমী আছে, তারা কিনেন, তারাও নিচ্ছেন। তারা এগুলি দেখলাম যে চলতেছে মোটামুটি। ওই কিছু রিক্সা আর যারা প্রকৃত রিক্সা ছিল, তারাও একটু খাবার কিছু পয়সা জোগাড় হলো ওদেরও। তো যাক, আমার ধারা যদি এটা হয়ে থাকে, এটা আল্লাহর মেহরবানি ছিল। তো মোটামুটি এটা দেখলাম যে না, এটা চাহিদা, ভালো চাহিদা হয়ে গেল। তো চাহিদা শুধু তো হলে এটা হবে না, এটা উদ্যোগ লাগবে। এটা এই লাইনকে বাঁচার জন্য একটা উদ্যোগ লাগবে, সরকারের সহযোগিতার দরকার আছে, এবং কিছু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালদের ও এনজিওদেরও আমাদের দরকার আছে। কারণটা কি হলো, এটা যদি আমরা একটা ইনস্টিটিউট টাইপের করি, তাহলে কিছু লোক শিখতে আসে, এবং কিছু ফ্যাসিলিটিও থাকা দরকার। যে একজন লোক যদি শিখে এটা করে কিছু যদি করতে পারে, তাহলে বাপ মা দেবে। আগে যেরকম দিত আমাদের কাছে আগে আসতো, বা আমি টাকা দেই আমার পোলার শিখা, তো তখন আসতো। তো ডিজিটাল আধার আসে না। তো এখন মনে করেন মোটামুটি চাহিদা আছে। তো চাহিদা থাকলে এখন বাপ মা তো বাচ্চাদেরকে পড়ালেখা শেখা, যে আমার পোলা মানুষ হোক, আমার পোলা একটু আবার ডেটে যাক, একটু ভালো জায়গা যাক, ভালো চাকরি করুক। তো আমাদের এই কামেতে এটা বলতে কিছু নাই, এটার দিক দিয়ে আমরা শুনলো। এই জন্য খুব একটা আগ্রহ করে না মানুষ। যদি আমরা ওই সুবিধাটা করতে পারি, বা আমরা ইনস্টিটিউটের টাইপের একটা যদি করতে পারি, আমরা ওই যদি সুবিধা দিতে পারি, বা এটা কাজ শিখলে হয়তো চাকরি পেতে পারে, বা এক জায়গা বাইরে যেতে পারে, বাইরে একটা এস্টাবলিশ দিতে পারে, তাহলে কিছু চাহিদা বাড়বে। আর এটা করার জন্য আমরা তো একলা পারবো না। এটার জন্য আমার সরকার অবশ্যই লাগবে, এবং কিছু বড় বড় ইন্ডাস্ট্রি লাগবে। যেমন ইন্ডাস্ট্রিতে বড় বড় আর্টিস্টদের, আমি আর্টিস্টদের পেই করছি না, বড় বড় আর্টিস্টদের ছবি কিনতেছে, 2 লাখ 3 লাখ 3 লাখ 1 লাখ টাকা দিয়ে 4 লাখ টাকা দিয়ে কিনতেছে। কেন? এটা তো একটা আমাদের জিনিস, আমাদের দেশের আপনারা একটা কিনেন, আপনারা অফিসে লাগান না, আমাদেরটাও একটা লাগান, আমারটাও ফিল্ম ব্যানার একটা লাগান, রিক্সা আর্ট একটা লাগান, তাহলে ওটাও ঐতিহ্য থাকে। এটাও করতে হবে তাদেরকে। যেরকম সাধারণ কথা, আমি একটা কথা বলি, রং ফ্যাক্টরি কিন্তু ও বিভিন্ন আর্টিস্ট থেকে কাজ করিয়ে কিন্তু করতেছে, ক্যালেন্ডার বানাচ্ছে, একদম পাবলিসিটি করছে। কেন আমরা আপনাদের রং বেশি কিনছি? আমরা সবসময় কিনে আসছি আপনাদের। তা আপনারা আমাদের তো একটা ক্যালেন্ডার বানাতে পারেন, লক্ষ টাকা বড় বড় আর্টিস্টকে দিচ্ছে, আমাদেরকে দিতে আপনার অসুবিধা কোন জায়গায়? আমাদের তো ক্যালেন্ডার বানান, আমরা প্রকৃত ক্যালেন্ডারে আমরা তুলে ধরবো যে আমরা এইটা রং আমরা ব্যবহার করে এই পর্যন্ত আসছি, যা হয় পাবলিসিটিতে আমরাও তো বলতে পারবো। আমি তো মিথ্যা বলছি না, জিনিয়ান বলছি। আপনারা আমাদের কাছে বানান না, এটাও একটা ফ্যাক্ট। তো এরকমই আমাদের দেশে কিছু চাহিদা বাড়ানো উচিত। এই লাইনগুলি লাগতে চায়।
আর যদি মনে করেন না এটা কোনো আর্ট না, এটা কোনো আর্টের কি না, যাক শেষ হয়ে গেলে হয়ে যায়, তাহলে এটা বলার কিছু নাই। তবে আমি এটা গ্যারান্টি দিতে পারি 10 বছর 15 বছর পর এটার আপনারা খুঁজে পাবেন। হ্যাঁ পাবেন, কিছু সাইনবোর্ড আর্টিস্টরা আছে, ফুল টুল আপনাদেরকে বানিয়ে দিবে, কিছু সাইনবোর্ড আর্টিস্টরা ফুল বানিয়ে দিবে, টান টুন দিয়ে দিবে, ওটিকে রিক্সা বলে আপনারা গ্রহণ করবেন। নেক্সট জেনারেশন অরিজিনাল রিক্সা আর্টটা পাচ্ছে না, আমার কাছে সোজাসুজি কথা, নেক্সট জেনারেশন পাচ্ছে না যদি উদ্যোগ না নেওয়া হয়। নেক্সট জেনারেশন ওই যাকে ধরবে, পান দোকানে গিয়ে বলবে একটা ফুল আইকা দেন, একটা ফুল আইকা দিলে ওটা বলে রিক্সা বলে চালায় আনিবেন, এটা হবে। তখন জিনিয়ন রিক্সা আর্ট, ফিল্ম ব্যানার আর্ট যেটা, ওটা পাচ্ছেন না। এটা রাখার জন্য, এটাকে নেক্সট জেনারেশনের বোঝার জন্য যদি রাখতে চান তাহলে কিছু উদ্যোগ নিতে হবে। আর আমরা তো এমনি না খেয়াল, আমরা আর উদ্যোগ নিব। এটা সরকার কাছে অনুরোধ, সরকারও এটার একটু গুরুত্ব দেব, এবং বড় বড় এনজিও যারা বিভিন্ন ইয়েতে স্পন্সর দিচ্ছেন, স্পন্সর দিয়ে বড় বড় আর্টিস্টদেরকে দিচ্ছেন, আপনারা আমাদেরকে স্পন্সর দেন, আমরাও রিক্সা আর্টের প্রদর্শনী করি, আমরাও করি। তো এগুলি কিছু চাহিদা দরকার মানুষের, তাতে এই লাইনটা হয়তো আরও কিছুদিন থাকতে পারবে, হয়তো নেক্সট জেনারেশন কি কাউকে দেখতে পারবে, কোনো আর্টিস্ট জন্ম হবে, নাহলে তো জন্ম হওয়ার কথা না। তো এর জন্যই আমার অনুরোধ যে এটা যদি আপনাদের যদি ভালো লাগে যে না এটা আমরা রাখতে চাই বা এটা থাকুক আমাদের কাছে সারা জীবন, তাহলে আপনারা এটার উদ্যোগ নিতে হবে, এটার একটা দিক যেতে হবে। না হলে আর যদি মনে করেন না এটা তো কোনো আর্টের বনায়তা নাই, তাহলে ঠিক আছে, তাহলে আমরাও অ্যাকসেপ্ট করলাম যে বাদ দেন। এখন হয়েছে কি, আমি রিক্সা করতেছি, আমি মোটামুটি একটা রিজনেবল চার্জ নিচ্ছি। এখন মনে করেন কিছু লোক আছে রিক্সা বুঝে, যারা করাতে আসেন, বহু লোক আছে, কিছু লোক আছে তারা রিক্সা বুঝে। আর যারা নতুন অনলাইন ব্যবসা করতে যাচ্ছে তারা কিন্তু রিক্সা বুঝতেছে না। তারা কি করে, ওই সাইনবোর্ড আর্টিস্টের কাছে যায়, ভাই দুইটা বোতলে দুইটা ফুল বানায় দেন না, তো ওই দুইটা ফুল বানায় দিল ওর মন মতন, ওইটা ওরা নিয়ে গেল কম পয়সার ভিতরে, ওরা অনলাইনে ব্যস্ত আছে, এরকম কিছু হচ্ছে। কিন্তু তো ভাই 120 চশমা করে দিবেন, আপনাকে 50 টাকা 100 টাকা পিস দেবো, করে দিবেন, রাজি হয়ে গেল। রিক্সাওয়ালা দিয়ে সাইনবোর্ডওয়ালা বসে রয়েছে, সারাদিন কাজ নাই, একটু ফুল তো আলপনা তো বানাইতো, ওরা একটু আলপনা বানায় দেয়। ওই যে নিচ্ছে চশমা সে মনে করতে যে রিক্সা আর্ট হয়েছে, কিন্তু রিক্সা আর্টে ভালোই নেই। এটা কিন্তু একটা বিরাট বড় ঘটনা, কিন্তু এটা আস্তে আস্তে এটা কিন্তু রিক্সা আর্টের মোটিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন রিক্সা থাকছে না। কিছু লোক আছে এগুলি যারা ওই রিক্সার সম্বন্ধে বুঝে না, তারাও কিন্তু রিক্সা আর্টের কি, কিন্তু আসলে ওই জানতে চান রিক্সা আর্টের মোটিভটা, ওই যাকে পাচ্ছে তারে দিতে ভাই একটা চশমা করে দেন। কিছু ইভেন্টের লোক আছে, খেচরা ইভেন্ট একটা থাকে না, ওই যে কোনো মতো ইভেন্ট উঠে নিল পয়সা, সব মানুষ তার কিনে না কোনটা কিনে নিবেন, ওই ইভেন্ট কিছু কম পয়সার মধ্যে কাজ করে, ওরা আবার কম পয়সার লোক খুঁজে কাজ করার। আমি 200 পিস চশমা করাবো, কম পয়সার লোক পেয়ে, ওই যে সাইনবোর্ডালা কিছু পয়সা থাকে না, সারাদিন না খায় না দেয়া, যে সাইনবোর্ডটা তো অন্য লাইন কর, সাইনবোর্ড দেখার লাইন এখন নাই। এখন ওই চিন্তা করে যা পাই তাই না, এটা কিন্তু আমি ওটা নিন্দা করছি না, এটা আমার কথা হলো যে একটা জিনিসের মোটিভ চেঞ্জ হচ্ছে। একটা রিক্সা একটা নেক্সট জেনারেশন যেটা এটা নষ্ট হয়ে যাবে, নেক্সট জেনারেশন বুঝবে না রিক্সা কোনটা এবং রিক্সার এটা মোটিভ কি, এটা কিন্তু চলছে, স্টার্ট হয়েছে। তো এই যে রিক্সাটা মনে করেন একটা ফুলের একটা মাধুর্য থাকে, রিক্সার যদিও রিক্সাটা বানায় ফুলের কিন্তু একটা মাধুর্য আছে, আর একটা ফিগারেরও একটা মাধুর্য আছে। এটা কিন্তু যারা নিচ্ছে তারা কিন্তু বুঝতে আসে না, তারা যার ধার থেকে বানিয়ে নিয়ে এটা চালিয়ে দিতে আছে, কিন্তু চালানোটা বড় কথা না। বড় কথা হলো নেক্সট জেনারেশন কি পাচ্ছে, নেক্সট জেনারেশনের ক্ষতি হচ্ছে কিনা, এটা কিন্তু দেখার কোনো নাই। যে এইগুলি কিছু চেঞ্জ করে, তাহলে এটা চেঞ্জ হবে না। আমরা তো ভাই খুব কম পয়সার মধ্যে মচমচা ভাজা চাই আর কি। তো এইরকম কিছু লোক আছে যারা এগুলি করতেছে,
এগুলো অ্যাকচুয়ালি সে পয়সার লোভে করতে আছে, কিন্তু আপনাকে এটা লাইনটাকে আর ধ্বংস করছে। এখন জিনিসপত্রের দাম কিরকম বলে? এখন জিনিসপত্র আগে তো প্রচুর দাম ছিল, এখন জিনিসপত্র এখন দাম আমি আপনাকে কি বলুন। এখন আপনার বললাম না, একটা চশমা যদি আমি 200 টাকা চাই কারোর থেকে পেন্টিং করতে, তো চশমা এনে দিলে আমি পেন্টিং করে দিব, 200-300 টাকা যদি চাই, ওই শুট করে আগে গিয়ে দেখে সানবুটা নিচার কেউ আছে আলপনা করতেছে, দেখে একটা আলপনা করতেছে, ও এগিয়ে বলে ভাই এটার মধ্যে একটা আলপনা বানাইতে পারবেন? তো ওই এখন চিন্তা করছে কাম নাই, একটা আলপনা পাইলাম, দেন 50 টাকা দিয়ে বানায় দিল। ওর পোশাক আর না থাকবে, ওর তো খরচার পয়সা আইসা পড়লো, রং দিয়ে একটু করে দিল। কিন্তু বড় কথা হয়েছে না, বড় কথা হইল যে মোটিভটা চেঞ্জ হচ্ছে, আসল রিক্সার কিন্তু হচ্ছে না। যেন আগেবার টিএসসি কিন্তু আমি করছিলাম, টিএসসির এই কাজটা, এখন কিন্তু একটা সাইনবোর্ড আলা দিয়ে দিচ্ছে। এখন সাইনবোর্ড আলা আর্টিস্টরা খুব এটা বানাবে রিক্সা আর্ট বলে, কথাটা বুঝেন। কিন্তু সাইনবোর্ড আর্টিস্টরা বানালে ওরা রিক্সা আর্ট বলে চালাবে, সাইনবোর্ড আর্টিস্টরা কম কম টাকা দিয়ে নিয়ে নিছে। এখন ওরা সাইনবোর্ড আর্টিস্টদের দিয়ে বানায় কম পয়সাতে, এটা ওরা কম পয়সা পাইলো, একটা ফুল টুল বানিয়ে নিতে হবে, তখন রিক্সা আর্ট বলে চালিয়ে নেবে এরা। এই যে এই ঘটনা, এটা প্রত্যেক জায়গায় কিন্তু হচ্ছে না, এটাতে সতর্ক থাকা উচিত যে রিক্সা আর্টের মোটিভটা যে নষ্ট না। নেক্সট জেনারেশন, আমি তো চাইনি নেক্সট জেনারেশন রিক্সা আর্টটা শিখুক, ওরাও এটা নলেজে নেক। এটা আমি তো এটাই সবসময় বলি আর সবসময় করে দিই। আমি নেক্সট জেনারেশন যারা আসে তাদেরকে আমি বলে দিই এবং করে দিই, ওদের সঙ্গে পয়সার কোনো করি না, মার্কেটিং করি না, আমি করে দিই। আমি তো চাই নেক্সট জেনারেশন না ধরলে তো এটা তো বাঁচবে না, নেক্সট জেনারেশন অবশ্যই থাকতে হবে।